যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে কিশোর কিশোরীদের ইন্টারনেট নির্ভরতা ও মানসিক স্বাস্থ্য। যিনি আলোচনা করবেন তিনি হচ্ছেন বনানী ঘোষ। তিনি একজন অধ্যাপক এবং এই বিষয়ে আলোচনা করার জন্য অত্যন্ত যোগ্য একজন। তার কাছে আপনার শুনুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিরা, আমার সামনে যারা এই আয়োজনে যোগদান করেছেন, মানবিকের কর্ণধারীরা বা কর্ণধার যাই বলি বা মানবিকের সদস্যরা, সবাইকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে মানবিকের 13তম জন্মবার্ষিকী এবং আজকে যে বিষয়টা আলোচনার জন্য ঠিক করা হয়েছে সেটা হচ্ছে কিশোর কিশোরীদের ইন্টারনেট নির্ভরতা ও মানসিক স্বাস্থ্য। এখানে কিশোর কিশোরী বলতে কিন্তু মোটামুটি যে বয়সটাকে ধরা হয়, সাধারণত একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে 13 থেকে 18। তাই আমি যখন এসেই দেখলাম 13তে পা, আমার মনে হলো আজ তো মানবিকও কিশোর হয়ে উঠল। তার কোনো সমস্যার জন্য কি বিদ্যুৎ ভয় পাচ্ছে? ভয় পাওয়ার কিছু নেই। মানবিক এত ভালো কাজ করছে যে সে ঠিক তার মতো করে এগিয়ে যাবে। কারণ হলো তার উপর কোনো চাপ নেই। কিশোর কিশোরীদের এই যে ইন্টারনেট নির্ভরতা, তার পেছনে যেটা কাজ করছে, যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে একটা মানসিক চাপ। আমি সবটাই ব্যাখ্যা করে বলবো। তার আগে বলি যে এই যে কোভিডের বেড়া ডিঙিয়ে আজকে আমরা সবাই একসঙ্গে মুখোমুখি বসে একটা আলোচনা সভা করতে পারছি, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমরা যেরকম ফ্লু বলুন, পক্স বলুন, হাম বলুন, যেগুলো ছোঁয়াচে রোগ, সেগুলো থেকে যেরকম নিজেদের বাঁচাতে পারি, হয়তো আক্রান্ত হই কিন্তু সামনে উঠি, ঠিক সেরকম ভাবে আমাদের যে চিকিৎসকরা আমাদের যে পথ দেখিয়ে গেছেন, সেই পথ ধরে যদি আমরা চলি তাহলে আমরা করোনা থেকেও নিজেদের বাঁচাতে পারবো। আমাদের কিন্তু এটা নিয়ে চলতে হবে, এটা কিন্তু কোনোদিন যাবে না। আমি যতটুকু চিকিৎসকদের কথা শুনে বুঝেছি, এ যাবার নয়, এই ইনফ্লুয়েঞ্জা পক্সের হাত ধরে ইনিও থেকে গেলেন। কিন্তু যেভাবে সতর্কতা বা যা সতর্কতা অবলম্বন করলে আমরা এর হাত থেকে রেহাই পেতে পাবো কিনা শিওর নই, কারণ অনেক অনেক কারণ আছে, আরো অনেক কারণ আছে। পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টা করতে পারি। তাহলে আমরা ভালো থাকবো, আমরা মুখোমুখি বসে আলোচনা করতে পারবো। আমরা যে সবাই সবার থেকে ভীষণ দূরে চলে গেছিলাম, অবশ্যই মানসিকভাবে নয়, শারীরিকভাবে বা সামাজিকভাবে, সেটাকে আমরা দূর করে একসঙ্গে মিলিত হতে পারবো। আবার বলি যে আজকে কখনো বিষয় তো ওখানে লেখাই আছে, কিন্তু সবার কাছ থেকে আমি আগে একটা পারমিশন নিয়ে নিচ্ছি। সেটা হলো, আমি সাধারণত কোথাও কিছু বলতে গেলে, আমি মানবকেও আগে বলেছি, আমার হাতে একটা কাগজ থাকে, কারণ যদি ভুলে যাই কোনো পয়েন্টস। কিন্তু আজকে আমি পারমিশনটা এই জন্য চাইছি যে বিষয়টা মানবিক নির্ধারণ করে দিয়েছে, এটা কিন্তু থামার কোনো জায়গা আমার কাছে নেই। এই কাগজটা হচ্ছে আমার ব্রেক, যে আমাকে থামতে সাহায্য করবে। কারণ এই ব্যাপারে এত কিছু আমার মাথায় এসেছে, সেটা আমার মাথায় নয়। আমি ইন্টারনেট ঘেটেছি, এখানেও আমি ইন্টারনেট ঘেটেছি কোথায় কি কাজ হচ্ছে দেখবার জন্য। প্লাস আমরা যেহেতু কিশোর কিশোরীদের, বাচ্চাদের এবং বয়স্কদের নিয়ে কাজ করি, তাদের মন নিয়ে কাটাছেড়া করি, সেই জন্য কিছুটা অভিজ্ঞতা তো অবশ্যই আছে। আমি কিন্তু শুধু অভিজ্ঞতা নির্ভর কথা বলবো না, খানিকটা ইন্টারনেটে যা তথ্য পেয়েছি সেটাও খানিকটা বলবো, তবে হ্যাঁ সেটাই অভিজ্ঞতা নির্ভর। এই জন্যে আলোচনার মূল জায়গাটা যেটা, সেটা হচ্ছে নির্ভরতা। হ্যাঁ, আমরা যদি সবটাই বাদ দিয়ে দিই, এখানে নির্ভরতা কথাটা হচ্ছে আসল। আমরা কিন্তু ইন্টারনেট নির্ভর, প্রতিটি মানুষ। আজকে আমরা যে যুগে বাস করছি, অন্তত শহর বা মফস্বল যেখানে নেট পৌঁছয়নি, সুদূর সুন্দরবন প্রত্যন্ত এলাকায় যেসব জায়গা, সেই জায়গাগুলো আমি বলছি না, কিন্তু আমরা যারা ইন্টারনেট নিয়ে বসতে পারি বা ইন্টারনেট নিয়ে কাজ করতে পারি, সেটা কিন্তু আমাদের অনেক উপকারে লাগে। আমরা কিন্তু কোথায় ডাক্তার, কোথায় হসপিটাল, কোথায় অ্যাম্বুলেন্স, এমনকি ইন্টারনেট ব্যাংকিং থেকে শুরু করে জিনিসপত্র কেনাকাটা পর্যন্ত আমরা ইন্টারনেটের সাহায্য নিতে পারি। নিয়ে কি নিই না সেটা ব্যক্তিগত ব্যাপার,
অনেকে পছন্দ নাও করতে পারে, মানে আমি নিজেই করি না, যাই হোক। কিন্তু তাছাড়া কোনো বিষয় জানার জন্য আমাদের আগে লাইব্রেরিতে ছুটতে হতো, বই ঘাঁটতে হতো, কোনো মাস্টারমশাইয়ের কাছে অবশ্য এখনো আমাদের যেতে হয়, এই যে পাশে বসে আছেন, আরও আমার 2-4 জন মাস্টারমশাই আছেন, কারণ তারা ইন্টারনেটের ওপর অনেক কিছু জানেন, ইন্টারনেট থেকেও অনেক কিছু বেশি জানেন, সেগুলো আমাদের কাজে লাগে, আমার তো লাগেই। তো এই ধরনের পড়াশোনার জন্য কিন্তু ইন্টারনেটটা আজকে আমাদের কাছে খুব বইগুলো সহজলভ্য করে দিয়েছে। সব বই হয়তো আমরা পাই না, কিছু কিছু বইকে আটকে দেওয়া হয়েছে, যেগুলো ইন্টারনেটে দেওয়া হবে না, বা যেগুলো পিডিএফ রিডারের মধ্যে দিয়ে দেওয়া হবে না, জানতে পারবে না, তোমাকে সেই হয় কিনতে হবে, নয় লাইব্রেরি যেতে হবে। সেগুলো ছাড়া বাকি পড়াশোনার ব্যাপারটাও কিন্তু অনেকটা আমরা এই বিষয়টার উপর আমি ইন্টারনেট ঘেঁটে অন্তত 10টা লেখা পেয়েছি, যদিও তারা ওভারল্যাপিং, মানে সবই মোটামুটি একই রকম কথাবার্তা বলছে, কোথাও বিশেষ কোনো পার্থক্য নেই। আর দেশে বিদেশে কী ধরনের কাজকর্ম হচ্ছে সেগুলো নিয়ে কথা, তার স্ট্যাটিস্টিক্স, এই তাই আমি এগুলোর মধ্যে যাচ্ছি না। আমি শুধু নির্ভরতাটা নিয়ে কথা বলতে চাই। আমরা ইন্টারনেট নির্ভর, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন এই নির্ভরতাটা আমাদের এমন জায়গায় পৌঁছে দেয় যে আমি আর সেটাকে ছেড়ে বাঁচতে পারছি না। একবার আনন্দবাজারে একটা ছবি উঠেছিল, এবং সেই ছবিটা আমরা সবাই রোজ দেখতে পাই। একটা জায়গায় আনন্দবাজারের ছবিটা উঠেছিল, একটা গাছের তলায় বড়ের মাঠে 5জন না 6জন ছেলে বসে আছে, তারা কিন্তু গল্প করছে না, প্রত্যেকের মোবাইলে চোখ। তা আমাদের কি গল্পগুলো হারিয়ে গেল? আমরা আড্ডা মারতে ভুলে গেলাম? হ্যাঁ, এইটা তাহলে কেন সেটা হচ্ছে? কারণ এটা আমাদের টানছে এরকম করে। কি টানছে? মদ খেয়ে যেরকম মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, আমরা যেন সেরকম ভাবে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি। সংখ্যা খুব কম, নিঃসন্দেহে। মদ খেয়েই নেশাগ্রস্ত বা আমাদের সমাজে কজন মানুষ আছে? মদ খাচ্ছেন কিন্তু কজন মানুষ, ড্রাগ নিচ্ছেন কিন্তু কজন মানুষ বেহুশ হয়ে পড়ছে? তার পার্সেন্টেজটা কম, কিন্তু হচ্ছে তো। এবং হচ্ছে মানেই এটা আমাদের কাছে একটা অ্যালার্মিং, কারণ এটা কাদের হচ্ছে? কিশোর কিশোরীদের। তাদের একটা, হ্যাঁ, বয়স্ক লোকেরাও আছে, অনেকেই আছে, আমার পরিচিত অনেকে আছে যারা এরকম 24, মানে কখন ঘুমান আমি তাও জানি না, 24 ঘন্টা এরম করেই চলছে। তা আমি জিজ্ঞেস করি, তোমাদের কি হাতে ব্যথা করে না? কি যে দেখে তারা আমি জানি। যাই হোক, তারাও আছেন, বয়স্ক মানুষরাও আছেন। আর এই জন্য এটা সমস্যা। কিশোর কিশোরীদের একটা বিরাট ভবিষ্যৎ পড়ে রয়েছে। তারা যদি আজকেই ইন্টারনেট তাদের আগ্রাসন করে, ইন্টারনেট তাদের খেয়ে নেয়, তারা তো তাদের সত্তাটাই হারিয়ে ফেলছে। এই যে বিদ্যুৎ একটু আগে বলে গেল যে আইআইটিতে পড়ছে বা ডাক্তারি পড়ছে, খুব বড় বড় ম্যানেজমেন্ট পড়ছে, আমি অনেক ওপরতলার কথা বলছি, সেখানে প্রচুর ছেলে, মেয়ের সংখ্যা অবশ্য আমি কমই পেয়েছি, আত্মহত্যা করছে। তারপরে ও একটা কথা বললো, তাহলে আমাদের মতো সাধারণ বাড়িতে কি হবে? আমাদের মতো সাধারণ বাড়ির ছেলেমেয়েরা আত্মহত্যা করবে না। কারণ করবে না যদি আমরা সেটা বুঝে চলি। কারণ যারা আজকে আইআইটি পড়তে যাচ্ছে, যারা আজকে ওসব বিশাল বিশাল জায়গায় যাচ্ছে, কজন নিজের ইচ্ছে যাচ্ছে বলুন তো? বাড়ির একটা বিরাট প্রেশার থাকে, এবং সেই প্রেশারটা হচ্ছে বাবা মায়ের, এবং সেটা একটা প্রেস্টিজ ইস্যু। আমার ছেলে আইআইটিতে পড়ে, হ্যাঁ, তাদের মেধা আছে অবশ্যই, কিন্তু হয়তো তার ইন্টারেস্টটা হিস্ট্রিতে। একবার টিভিতে একটি ছেলে এসেছিল, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, বেশ কয়েক বছর আগের কথা বলছি, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, প্রচুর নম্বর পেয়েছে, জয়েন্টে র্যাঙ্ক করেছে ওপর দিকে, যেখানে সে খুব ভালো জায়গায় পড়তে পারে। সে মেডিকেলে চান্স পেয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে। মানে সেদিন আমার এত আনন্দ হয়েছিল, সেই ছেলেটিকে টিভিতে নিয়ে এসেছেন, এবং সেখানে তিনি বলছেন যে আমি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করব, আমার ইতিহাসে প্রচুর আগ্রহ, আমি এই নিয়ে পড়াশোনা করব, এবং আমার বাবা মা তাতে রাজি হয়েছেন। আমি আদৌ পারি কি না, আমার সে ক্ষমতা আছে কি না, সেটা তাদের দেখাবার জন্য আমি জয়েন্ট দিয়েছিলাম, এবং তাদের আমি খুশি করতে পেরেছি। তারা, আমি জয়েন্টে একটা বিরাট র্যাঙ্ক করেছি, কিন্তু আমি এই লাইনগুলোতে যাব না, কারণ এগুলো আমার ইন্টারেস্টের জায়গা নয়। এবং যে জায়গাটা আমাদের পছন্দের বা ইন্টারেস্টের জায়গা নয়, সেই জায়গায় আমি কখনো ভালো থাকতে পারি না, কিছুতেই সম্ভব না। এই জন্য আজকে আইআইটি বলো, ডাক্তারি বলো, এইসব জায়গায় এত আত্মহত্যা রেট বেড়ে গেছে।
কিন্তু আমাদের মতন সাধারণ যারা, আমাদের এখনো সচেতন হবার সময় আছে, আমরা যেন বাচ্চাদের চাপ না দিই। কার কিসে আগ্রহ, কার কি পছন্দ, এগুলো কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত। আমি সাইকো অ্যানালিসিস শিখেছি বলে আমার মেয়েকেও সাইকো অ্যানালিসিস শিখতে হবে এবং তার জন্য দেশের কাজ করতে হবে। দেশের কাজ অনেকভাবেই তো করা যায়। সে আদৌ সেটা নিতে পারবে কিনা, তার মনের গঠন সেরকম কিনা, সেই ধরনের ট্রেনিং এর জন্য তার মন উপযুক্ত কিনা, সেগুলো তো দেখছি না। আমরা সাধারণ মানুষরা কিন্তু এত চাপ বোধহয় দিই না, মানে আমাদের মতন ফ্যামিলিতে। হ্যাঁ, কেউ কেউ আছে, একেবারে দিই না বললে খুব ভুল কথা বলা হবে। আমি দেখেছি সেটা, মানে অ্যাংজাইটিটা কিন্তু মায়েদের, বাবাদের তুলনামূলক কম। তারাই যেন তাদের যে ইচ্ছেগুলো সবটাই বাচ্চাগুলোর ওপর দিয়ে চালাচ্ছে। আরে তুমি পারোনি, সেটা তুমি বাচ্চার ওপর কেন চাপ দিচ্ছ? এবং তারপর সেই ছেলে ইউএসএ যাবে, সেই ছেলে কোথায় কানাডা যাবে, কোথায় অস্ট্রেলিয়া যাবে, এইগুলো হচ্ছে আমাদের স্টেটাস সিম্বল, মনের তৃপ্তি কিন্তু নয়। সেই মা কিন্তু রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে ছেলের জন্য চোখের জল ফেলে, কিন্তু লোককে বলার বেলায় খুব বড় গলায় বলতে হয় যে আমার ছেলে ইউএসএ থাকে। অন্যরা ভাবলো বাবা কি দারুণ ছেলে, হ্যাঁ নিশ্চয়ই দারুণ ছেলে, কিন্তু দেখো সেই ছেলেটা সুখে আছে না তুমি সুখে আছো? যারা নিজেরা এই যে কিশোর বয়স থেকে কিন্তু তারা কেরিয়ার সম্পর্কে সচেতন হতে শুরু করে, বিশেষ করে আজকের দিনে। আমরা কোনোদিনই সচেতন ছিলাম না, বুঝতাম না কেরিয়ার কাকে বলে। আমি সেই যুগটার কথা ছেড়েই দিচ্ছি। এখন ছেলে মেয়েরা এই তাদের এক্সপোজার এত বেড়ে গেছে নানানভাবে, জন্য তারা হয়তো বা তারা অনেক জানে বেশি আমাদের থেকে, এটাও ঠিক। তাদের জেনারেল নলেজ অনেক বেশি, তাদের সামনে অনেক বেশি রাস্তা খোলা। আমাদের সঙ্গে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, স্কুল টিচার, এই চারটে পেশা ছাড়া আর কিছু ছিল না সেরকম নাম করা। এখন অনেক লাইন খুলে গেছে, ছেলেমেয়েরা সেসব দিকে যাচ্ছে, তারা খুব ভালো কাজ করছে, তারা আনন্দে আছে। আমরা তো বাচ্চাদের এরকমই দেখতে চাই, কিন্তু আজকের যে কিশোর কিশোরীরা যে নির্ভরতার কথাটা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। প্রশ্নটা হচ্ছে কেন? এখানে আলোচনা করা হয়েছে, বিষয়টা রাখা হয়েছে কিশোর কিশোরীদের ইন্টারনেট নির্ভরতা ও মানসিক স্বাস্থ্য। কিন্তু আপনারা শুনলে হয়তো জানেন, হয়তো বা নতুনও মনে হতে পারে, আমরাই কিন্তু কিশোর কিশোরীদের ইন্টারনেটের ওপর আসক্তিটা, মানে ইন্টারনেট ছাড়া আমি বাঁচবো না, এটা করে দিচ্ছি। কেন? এটা বুঝতে হলে আমাদের কিশোর কিশোরীদের যে মানসিকতা, তাদের যে বেড়ে ওঠা, এই যে বয়স সন্ধিক্ষণ, শৈশব থেকে সে কিশোর হলো, এরপর যুবক হবে, এরপর আরো প্রাপ্তবয়স্ক মানুষ হবে, এই সময়টাতে তাদের কিছু শারীরিক আর কিছু মানসিক পরিবর্তন হয়। এইটা আমরা যারা এখানে বড়রা আছি প্রত্যেকে অভিজ্ঞতা করছি। শারীরিক পরিবর্তন কি হচ্ছে? মেয়েদের শরীরের গঠন পাল্টে যাচ্ছে, মেয়েদের নানা রকম শারীরিক প্রতিক্রিয়া শুরু হচ্ছে, ছেলেদেরও শারীরিক গঠন পাল্টে যাচ্ছে, তাদের গোপদারি বেরোচ্ছে, এবার তাদের আয়না দেখা শুরু হলো, ছেলে মেয়ে নির্বিশেষে, কারণ সে বড় হচ্ছে। এগুলো কিন্তু স্বাভাবিক, অথচ বাবা মা এরা বলে যাচ্ছে এত কি আয়না দেখা যাচ্ছে, কি রূপ খুলছে তোর। এইটা না বলে, মানে আমি একটু পরে জায়গাটায় আসবো, এরকম ভাবে আমরা বলছি কোনো ছেলে ইন্টারনেট ঘাটছে, কি এত ইন্টারনেট ঘাটছিস, কাজ নেই, কমন নেই, কোনো কিছু নেই, সে কিন্তু তার ভিতরে খুঁজে যাচ্ছে তার এই যে ভেতরের খিদেটা, তার এই যে যেটা মানসিক পরিবর্তন, সেটা হচ্ছে সেক্সুয়াল আর্টগুলো এবার আস্তে আস্তে উঠতে শুরু করছে। এতদিন তো সে সেটা বোঝেনি। হয়তো শিশুরা কিছু দেখে, কিছু কল্পনা করে, কিন্তু অনুভূতিগুলো, আমরা সত্যিকারের যৌন অনুভূতি বলতে যা বুঝি, সেটা কিন্তু এই কৈশোর কাল থেকেই শুরু হয়, ছেলে এবং মেয়ে। ব্যাস, এবার আমরা তো অথই জলে, মানে এই বয়সের ছেলে মেয়েরা কিছুই বুঝি না কি হলো। বিশেষ করে মেয়েদের যে শিক্ষা আমাদের সমাজে আছে, সেটা কি বলবো, খুব খারাপ কথাই বলা উচিত নয়, কিন্তু শিক্ষাটা ঠিক নয়। আমি একটা ঘটনা ছোট্ট করে বলি। রিসেন্টলি আমি একটি মেয়েকে পেয়েছি, জাস্ট 3-4 সপ্তাহ আগে। মেয়েটির 15 বছর বয়স, খুব ভালো পড়াশোনায়, এখন তো অনলাইন পড়াশোনা হচ্ছে, ভীষণ ভালো পড়াশোনায়, খুবই ভালো করছে, কিন্তু তার বাবা মা তাকে নিয়ে এসেছেন, কোনো একটা সোর্সে আর কি জানতে পেরেছেন যে আমি এই কাজটার সঙ্গে যুক্ত।
নিয়ে এসেছেন যে ও কিরম হয়ে গেছে, ওর ঘুম টুম হচ্ছে না, খাওয়া দাওয়া কমে গেছে, আর সবসময় একটা কিরম অস্থির অস্থির ভাব, আর আমরা কিছু বললেই খেচিয়ে উঠছে। ওনাকে খুব শান্ত প্রকৃতির মেয়ে ছিল। ঠিক আছে, আমার কাছে নিয়ে এলো। বেশি দিন নয়, ওকে আমি 5টা সেটিং দিয়েছি। প্রথম একদিন ও যখন কথা শুরু করলো, প্রথম দিনই একটা অচেনা মানুষকে কেন সে মনের কথা বলবে, তাকে বলানোর দায়িত্বটা কিন্তু আমাদের। সেই বিশ্বাসটা জন্মানোর দায়িত্বটা আমাদের, যে তুমি যেটা বলবে সেটা আমার কাছেই থাকবে, আমার কাছ থেকে যাবে না, এবং আমি যেটাকে বুঝতে চাইছি এরকম একটা নন ভার্বাল মেসেজ তাদের কাছে পৌঁছতে হয়। তো এখানে 2-4 জন আছেন যারা নিজেরা কাউন্সিলিং করেছেন, বা বিদ্যুৎ যে বলছিল ওরা এগুলো বুঝতে পারবে, যারা কাউন্সিলিং এ আসেন তাদেরকে কিন্তু বিশ্বাস জন্মিয়ে দেওয়ানোটা কিন্তু আমাদের কাজ। আগে তো আমাকে বিশ্বাস করুক, একটা মানুষকে চেনে না জানে না প্রত্যেকে এসে হাজির হলে বলতে শুরু করে দেবে। অনেকে করে, যারা মানে আর পাচ্ছে না থাকে, অনেকে করে না, সময় নেয়। মেয়েটি 1 দিন থেকে 2 দিন সময় নিয়েছে। আমি ততক্ষণে বিষয়টা বুঝে গেছি। যারা এই লাইনের লোক সবাই বুঝতে পারবে, আজকে বিদ্যুৎও বুঝতে পারবে, বা বিজনও বুঝতে পারবে, বা যারা কাউন্সিলিং শিখেছে তারাও হয়তো একটু একটু বুঝতে পারবে। কিন্তু বলতে তো পারছি না, কারণ এটা বলা আমাদের কাজ নয়, সেটা কাউন্সিলিংকে বুঝতে হবে। সে যখন আমি দেখলাম তার সমস্যাটা কিন্তু এই সেক্সুয়াল আর্জটাকে নিয়ে, তার ভেতরে এই ধরনের একটা কামনা বাসনা জেগে উঠছে, সে কিছুতেই সেটাকে মানে ট্যাকল করতে পারছে না, অস্থির হয়ে যাচ্ছে। এবার তার মাকে গিয়ে সে একদিন জিজ্ঞেস করেছে যে আমার এরকম হচ্ছে, এটা কি? তার মা তার উত্তরে বলেছেন এসব নোংরা কথা আমার কাছে বলবে না। এবার বাচ্চাটার অবস্থা কি হতে পারে? এবার সে কি করবে? এই যদি আমাদের শিক্ষা হয় তাহলে তো কিশোর কিশোরীরা উচ্ছন্নেই চলে যাবে, এদের আর কোনো রাস্তা নেই। সায়েন্টিফিক্যালি তাদের বোঝাতে হবে, এবং সেই বোঝানোটা কিন্তু কিশোর বয়সে এসে নয়, ছোট্ট থেকেই সে আস্তে আস্তে বড় হচ্ছে, প্রতিটি পদক্ষেপে তাকে বোঝানো। তাকে তখন যৌন শিক্ষা দেওয়া নয়, তার যেটা প্রয়োজন তাকে তার মতো করে বোঝানো। সেই মেয়েকে ওই যে একটা ভেতরে ঝড় চলতে শুরু করে দিল, ওই 2টো সেশন গেল এরকম করে, তারপর আমি স্ট্রেট তাকে ধরলাম। আমি বুঝতে পারছি ও অনেক কিছু ক্লু দিচ্ছে আমায়, কিন্তু কথাটা উচ্চারণ করতে পারছে না। তখন আমি দেখলাম না, সময় নষ্ট করে লাভ নেই, আমি পরিষ্কার করলাম ওকে। বলার পরে বললো হ্যাঁ, এবং বলেই ও মাথাটা নিচু করে ফেললো। তাহলে তুমি মাথা নিচু করেছো কেন? তোমার খিদে পায় না? তুমি খাও না? বললো হ্যাঁ। তখন ও চোখ তোলেনি। তোমার ঘুম পায় না? হ্যাঁ। তোমার ছোট বাচ্চা দেখলে আদর করতে ইচ্ছে করে না? হ্যাঁ। এই প্রসঙ্গগুলো তুলে আমি ওকে বোঝালাম যে এটা একটা ইনস্টিংক্ট, এটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি, এটা একটা বয়সকালে আসে এবং এটার সঙ্গে পরিচিত হতে হয়। এই করে আর বোধহয় 3-4টে সেশন, মানে টোটাল বোধহয় 5-6টা, আমি বললাম খুব বেশি হলে 7টা। মেয়েটি অসম্ভব ভালো আছে। এটা কিন্তু আমার ক্রেডিট নয়, আমি এটাও বলতে চাই। ও বিষয়টাকে বুঝেছে, ও বিষয়টাকে গ্রহণ করেছে। ওর মা পরে এসে আমার সঙ্গে দেখা করেছেন, তখন আমি কিছুই বলিনি, অনেকগুলো বলার কথা নয়। কি হলো আমি সেটা তো আমি আপনাকে বলতে পারবো না কি হলো। মানে ওর মা ভাবছে যেন একটা ক্যালকল খেয়ে নিল, জ্বর সেরে গেল। এত তাড়াতাড়ি কিন্তু সবার হয়ও না, এটাও মাথায় রাখতে হবে। যারা একটু রিজিড, মানে ভীষণ কঠিন ভেতরে, যাদের ভীষণ বিবেকের চাপ, যাদের এরকম কঠিন শিক্ষা, তারা কিন্তু চট করে এই জিনিসগুলো নিতে পারে না। মেয়েটা যথেষ্ট ফ্লেক্সিবল, তাই জন্য আমার কথাগুলো খুব সহজভাবে নিতে পেরেছে। প্রথম একটু খারাপ লাগছিল, একটু লজ্জা পাচ্ছিল, সেটাও ওর কেটে গেছে। এবং কেটে 7-8 দিন পরে, 10-12 দিন পরে একবার এমনি দেখা করতে এলো, এমনি যা দেখা করতে এলো, দিদি আমি তোমার সঙ্গে একটু দেখা করবো। মানে ওর এত ভালো লেগেছে যে এরকমও আলোচনা করা যায়, এটাই হচ্ছে আসল জায়গা। তা সেইটা বোঝানোর জন্যই বললাম যে আমাদের কিন্তু সামাজিক শিক্ষাটা, খারাপ করলে শুনতে খুব খারাপ লাগবে, একটু পাল্টানো দরকার। একবার আমাদের মধ্যে কথা হয়েছিল, কাগজে কলমে লেখাও হয়েছিল যে সেক্স এডুকেশন ভীষণভাবে প্রয়োজন। বড় বড় পণ্ডিত ব্যক্তিরা টেলিভিশনে বসে, আমি তাদের নাম বলছি না, মাধুরদা চেনেন, টেলিভিশনে বসে বলছে এরা সমাজকে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে। কেন না সেক্স শব্দটা উচ্চারণ করা হয়েছে। আরে সেক্স যদি এত খারাপই জিনিস হবে, তাহলে আমরা এটা বলছি কেন?
আমি কি চলে গেলাম সেক্সে গা ভাসিয়ে দিলাম? এটা তো শিখতে হবে বাচ্চাদের, এটা জানতে হবে এটা কতটা সায়েন্টিফিক সেটা, এবং তার প্রয়োজনীয়তা কি, মানব সমাজ জীব সমাজ থাকবে না, এইগুলো তাদের সায়েন্টিফিক্যালি শেখাতে হবে। কাজটা করা গেল না, কারণ সেক্স শব্দটাই মানে একেবারে যেন উচ্চারণ করাও পাপ, পাপ কেন আরো খারাপ কিছু হতে পারে, শোনা যেন আরো পাপ। আমরা বাচ্চাদের নষ্ট করে দেবো, আমরা সাইকোলজিস্টরা বাচ্চাদেরকে নষ্ট করে দেবো। তারপরে কিন্তু এই স্কুল কলেজে কাউন্সিলিংটা শুরু হবে, কারণ দেখা গেল যেহেতু সামলানো যাচ্ছে না বাচ্চাদেরও যাচ্ছে না, কিশোরদেরও যাচ্ছে না, কোথাও একটা ভীষণ অসুবিধে হয়ে যাচ্ছে। এটা টিচাররা বুঝতে শুরু করবে, কারণ আমাদের টাকা তো কেউ আসবে না। আমরা অনেক পেরেন্টদের মিট করেছি, 2-3টে সেশন 4টে সেশনের পর আর তারা আসেন না, তাদের শুনতে ভালো লাগে না, মনে হয় তারা তাদের বাচ্চাদের ভালো বোঝেন আমাদের থেকে, হতে পারে। ও যার জন্য আজকে এই কাউন্সিলিং গুলো শুরু হয়েছে, এবং এটা একটা বিরাট উপকার হচ্ছে। প্রত্যেকটা কলেজে কাউন্সিলিং সেল খুলছে, সেখানে আমি এবং মাধবদা অনেকবার গেছি এবং সেগুলো কাজও করছে। আমি রিসেন্টলি শ্রী চৈতন্য কলেজ থেকে বলা হয়েছিল ওরা ডাকবেও, ওরা তা কাউন্সিলিং সেল খুলবে, কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এত শিক্ষিত মানুষ কলেজে পড়াচ্ছেন, ওই কলেজে পড়াচ্ছেন, তারা যেই শুনলেন কাউন্সিলিং সেল সব পিছিয়ে গেলেন, মানে সবাই পাগল আর কি। মানে কাউন্সিলিং মানেই হচ্ছে যাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে তারা সব পাগল হয়ে গেল। তার মানেটাই হলো তাদের মধ্যে কিছু সমস্যা রয়েছে যেটার মুখোমুখি তারা হতে চাইছেন না, কারণ এটা তো একটা বৈজ্ঞানিক জিনিস, এটাকে নিয়ে তো এভাবে ভাবার কোনো জায়গা নেই। এখানেও তাই, এই যে কিশোরীরা ইন্টারনেটের উপর নির্ভর হয়ে করছে কেন, এই যে কথাগুলো আমি বললাম, ওদের একটা শারীরিক পরিবর্তন হয়, ওদের একটা মানসিক পরিবর্তন হয়, ওরা এগুলো সামলাতে পারে না। আগে কি হতো, যখন ইন্টারনেট ছিল না, ন্যাচারালি প্রশ্ন আসবে, তখন কি হতো, আমাদের ছোটবেলায় কি হতো, আমি তো মনে করতে পারি না আমরা এরকম কিছু বুঝেছিলাম কিনা, জানি না, মানে নিশ্চয়ই বুঝেছিলাম, ভুলে গেছি, সবার যদি হয় আমারও হয়েছে, বন্ধুদের মধ্যে আলোচনা, তারপর এখন তো লাইফ সায়েন্স পড়ানো হয়, তার মধ্যে দিয়ে অনেক কিছু শেখে, কিন্তু সেইটা শেখা আর ভেতরের উত্তেজনা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আমি কিছুতেই আমার ভেতরের উত্তেজনাটাকে সামলাতে পারছি না, যখন পারছি না তখন প্রচন্ড অ্যাংজাইটি হচ্ছে যে আমি কি করবো। আমার অ্যাংজাইটি হচ্ছে, আমি কোথাও কোনো উত্তর পাচ্ছি না, বাবা মাকে জিজ্ঞেস করতে গেলে ধমক খাচ্ছি, বাবাদের সাধারণত জিজ্ঞেস করে কম বোধ হয়, জানি না, মায়েদের জিজ্ঞেস করতে গেলে, তাহলে এটা আমার কি, আমি কি হচ্ছি জানতে পারে না বলে প্রচন্ড একটা অ্যাংজাইটি, প্রচন্ড একটা ডিপ্রেশন, আমি কোথায় চলে যাচ্ছি, আমার কিছু হচ্ছে কি, আমার কি কোনো অসুবিধা হচ্ছে, এগুলো কিশোরদের আমাকে বলা কথা, আমি তাদের কথাগুলো তুলে ধরছি, এটা বইতে আছে এগুলো, কিন্তু সেগুলো আমরা পেয়েছি। তারপরে কি হচ্ছে, যখন আরেকটা জিনিস যেটা ওরা চায় ফ্যামিলিতে ওদের একটা অস্তিত্বের স্বীকৃতি, আমি একটা বড় মানুষ হচ্ছি, আমার কথা শোনা হোক, আমি কিছু বলতে চাই সেটা কেউ শুনুক। আমরা কজন বাচ্চাদের কথা শুনি না, কিশোরীদের ভাগ কি ফালতু বকছিস, তার কিন্তু কিছু বলার আছে, যদি সে ভুল বলে থাকে সংশোধন করে দেবার দায়িত্বটা আমাদের বড়দের, আর যদি সে ঠিকঠাক বলে থাকে সমর্থন করার দায়িত্বটাও আমাদের, এবং তাদের এনকারেজ করা, তাদের বুঝিয়ে বলার দায়িত্বটা আমাদের। আমরা তো পাত্তাই দিই না, বাচ্চাদের তো দিই না, এত কেন 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 শুনতে আমাদের মাথা খারাপ হয়েছে, যা বেরো আর তো আর উত্তর দিতে পারছি না। সে বাচ্চা কিন্তু গেল, সে কিন্তু আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলল, আপনি টেরও পেলেন না। এরপর কিশোরী যখন হলো, কৈশোর বয়স যখন এলো, তখন কিন্তু সে যেমন একটা স্বীকৃতিও চায় যে ধরো কোথাও একটা পিকনিক হবে, সব বড়রাই আলোচনা করে, একটা ফ্ল্যাটে আমরা থাকি বা একটা ক্যাম্পাসে আমরা থাকি, সবাই বড়রাই ঠিক করে ফেললাম, আরে ওদের তো আনন্দ বেশি, ওদের জিজ্ঞেস করি তোরা কি চাস বলো, কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে, বাবা মায়েরাই ঠিক করে ফেললাম, এসব ইন্টারনেটে কি সব আছে ওখানে ঘুরে টুরে তাদের প্ল্যান, তাদের টিকিট সব হয়ে গেল। বাচ্চাগুলো সেটা চায় কিনা সেগুলো একটু জিজ্ঞেস করি, তার তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমরা ধরেই নিই যেহেতু আমার ভালো লাগছে সুতরাং আমার ছেলেরও ভালো লাগছে, যেহেতু আমার ভালো লাগছে তাই আমার মেয়েরও ভালো লাগছে, তোদের ভালোর জন্যই তো করছি। আরে আদৌ ওদের ভালো লাগছে কিনা সেটা কি জানো তুমি, সে কিন্তু আরেকজন ব্যক্তি। এই স্বীকৃতিটা আমরা বাচ্চাদের দিই না, কিশোরকেও আমি বাচ্চাই বলে ফেলছি, কিশোরদের দিই না,
এইবার কিশোর কিশোরীদের একটা শারীরিক পরিবর্তন, একটা মানসিক পরিবর্তন, মানে যৌন আকাঙ্ক্ষাগুলো উঠছে, প্লাস তার যে বাড়িতে তার যে বাচ্চাও কিন্তু চায়, একটা 3-4 বছরের বাচ্চা যখন কথা বলে সেও কিন্তু চায় যে আমার কথাটা শোনা হোক। শুনতে তো অসুবিধে নেই, আমাদের তো সেই ধৈর্যটাই নেই। এবং প্রত্যেকটা জিনিস যদি আমরা শৈশব থেকে বাচ্চাদের বোঝাতে বড় করি, কৈশোরে গিয়ে কিন্তু এত সমস্যা হয় না। হঠাৎ করে একটা কিশোরকে ধরে আমি তাকে জ্ঞান দিতে শুরু করলাম, সেটা হয় না। সেই ছোট থেকে এইভাবে বড় হচ্ছে, তখন থেকে শেখাটা শুরু করতে হয়, তাদের কথা ধৈর্য ধরে শুনতে হয়। আমি হয়তো এখানে দাঁড়িয়ে আমি বড় বড় কথা বলছি, আপনাদের মনে হবে, কিন্তু সত্যিই কিন্তু আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি, আমাদের হাতে অনেক সময়। আমরা বন্ধুর সঙ্গে আড্ডা মারি, আমরা কি বলে পাশের বাড়ির মহিলার সঙ্গে পরনিন্দা পরচর্চা করি, আমরা শাড়ি গয়নার গল্প করি, আমরা সিনেমার গল্প করি। তার থেকে একটু সময় বাচ্চাকে দেওয়া যায় নাকি? নিশ্চয়ই দেওয়া যায়। কিন্তু তখন যদি তারা এসে আমাদের কথার মধ্যে ঠকে, তাহলে আমরা বিরক্ত হই, আমরা ভুলে যাই, আমরা বুঝি না যে ওর মনটাও কিন্তু কষ্ট পাচ্ছে। ওকে যখন আমরা তাড়িয়ে দিচ্ছি, এই যাবো তুই তোর মতো করে খেলো, সে কিন্তু কিছু বলতে এসেছিল। কিশোর কিশোরীরা শৈশব থেকেই তো কৈশোরে পৌঁছচ্ছে, তার এই খিদেটা নিয়ে সে পৌঁছচ্ছে। আমার কথা কেউ শুনছে না, আমার কথার কোনো গুরুত্ব নেই। হয়তো গুরুত্ব শব্দটা তারা শেখেনি, বাচ্চারা কিশোররা শেখে। এবং যখনই আমরা তাদের এরকম ধাক্কা মারছি, মানে তাদের কোনো জায়গা দিচ্ছি না সংসারে, তখনই কিন্তু সে ডিপ্রেসড হয়ে যায়। তার শারীরিক মানসিক চেঞ্জগুলো থেকে তার অ্যাংজাইটি হয়, তার প্রচন্ড মনে চাপ হয়, কারণ সে তার প্রশ্নগুলোর উত্তর পাচ্ছে না। তখন সে ইন্টারনেটটা নিয়ে বসে। ইন্টারনেট ঘাটার জন্য কিন্তু তার মানসিক স্বাস্থ্যের সমস্যা হয় না, ইন্টারনেটটা ঘাটতেই বসে তার মানসিক স্বাস্থ্যে যখন অসুবিধা দেখা দেয়।